গুড আফটারনুন এভরিওয়ান। বিএসসি ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে তোমাদের আবারও একবার স্বাগত জানাচ্ছি। তো এভরি মানডে কিন্তু আমাদের হিস্ট্রি ক্লাস থাকছে। তো আজকে হিস্ট্রি, এসটিজিটি, টেট আরো অন্যান্য কম্পিটিটিভ এক্সামের সিলেবাস থেকে মিলিয়ে আমি সিভিল ডিসোবিডিয়েন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ আইন অমান্য আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া এর শেষে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তো চলো দেরি না করে ক্লাসের দিকে যাচ্ছি। আইন অমান্য আন্দোলন নামটি শুনলে এখানে বোঝা যায় যে আইনকে অমান্য করা। এই নামটা শুনলে এখানে বোঝা যায় যে আইনকে অমান্য করে। এবার কি আইন অমান্য করেছেন, কে করেছেন, কত সালে আইন অমান্য আন্দোলন হয়েছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। তো আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 12 মার্চ 12ই মার্চ 1930 সালে, আর প্রায় 1933 পর্যন্ত 1933 পর্যন্ত এটা স্থায়ী ছিল। তাহলে আইন অমান্য আন্দোলনের রূপকার কে ছিলেন বা নেতৃত্ব কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী এই আন্দোলনের রূপকার। কিসের মাধ্যমে আইন অমান্য করা হয়েছিল? লবণ আইন ভঙ্গের মাধ্যমে। লবণ আইন ভঙ্গের মাধ্যমে প্রথম আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। লবণ আইন ভঙ্গের মাধ্যমে প্রথম আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। এবার লবণ আইন ভঙ্গ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে ব্রিটিশ সরকারের একদম একটা শোষিত নিপীড়নমূলককারী একটা আইন হচ্ছে লবণ আইন। এখানে বলা হয়েছিল, এই আইনে বলা হয়েছে যে কোনো ভারতীয়রা তাদের জন্য লবণ প্রস্তুত করতে পারবে না, একমাত্র ব্রিটিশ অনুমোদিত কোম্পানিগুলি লবণ প্রস্তুত করতে পারবে। তাছাড়া বাকি যে একটা পার্সেন্টেজের মানুষ রয়েছে, সমাজের হতদরিদ্র মানুষরা রয়েছে বা মধ্যবিত্তরা রয়েছে, প্রত্যেকেই কিন্তু উচ্চ হারে কর দিতে হবে এই লবণ আইনের জন্য। তাছাড়া ব্রিটিশদের কাছ থেকে লবণ কিনতে হবে, আর যদি না কিনে তাহলে কিন্তু ওদের উপর গ্রেপ্তারও করা হতো। তো দেখা গেছে যে আইন অমান্য আন্দোলন গান্ধীজি 12ই মার্চ শুরু করেছিলেন এবং 1930 সালের আর 1933 পর্যন্ত এটা টিকে ছিল। এর প্রধান কারণ ছিল যে লবণ আইন ভঙ্গ। ভারতীয়দের জন্য নিজে লবণ তৈরি গান্ধীজি করেছিলেন, নিজ হাতে লবণ তৈরি করে তারপর এই আন্দোলনের সূত্রপাত করেছিলেন। গুজরাটের সবরমতী আশ্রম থেকে 78 জন অনুগামী নিয়ে গান্ধীজি ডান্ডিতে পৌঁছেছিলেন। 200 মাইল, প্রায় 200 মাইল পথ অতিক্রম করে গান্ধীজি 78 জন অনুগামী নিয়ে প্রায় 78 জন অনুগামী নিয়ে ডান্ডিতে পৌঁছে তারপর নিজ হাতে সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করে এই আইনটাকে নিষেধ করেছিলেন, অর্থাৎ আইন অমান্য করেছিলেন। আর যেহেতু লবণ ছিল একটা জীবনের অপরিহার্য উপাদান, গরিব মানুষ নিজের প্রয়োজন মেটাতেও লবণ সংগ্রহ করতে পারতো না। আর দেখা যেত যে যদি এটা লবণ প্রস্তুত করতে তাহলে ব্রিটিশ অনুমোদিত যে সকল কোম্পানি রয়েছে তারা করতে পারবে, সাধারণ মানুষের লবণ তৈরির ব্যাপারে কোনো রকম অধিকার ছিল না। আইন অমান্য আন্দোলনের যদি আমরা দেখি যে ব্রিটিশ সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে গান্ধীজি 1920 সালে অসহযোগ আন্দোলন ডাক দিয়েছিলেন। 1920 সালে কিন্তু অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন গান্ধীজি নিজে, কিন্তু পরে আবার সেই আন্দোলন তিনি নিজে আবার পরবর্তীকালে বন্ধ করে দিয়েছিলেন। এর ঠিক 10 বছর পর, অর্থাৎ 1920 থেকে 1930, ঠিক 10 বছর পর 1930 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি ব্রিটিশ সরকারের কাছে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় গান্ধীজি 11 দফা দাবি প্রকাশ করেন। কিন্তু 11 দফায় দাবিতে যে প্রস্তাবগুলি ছিল সেই প্রস্তাবগুলি ব্রিটিশ সরকার প্রত্যাখ্যান করেন, এই প্রস্তাবগুলিকে অগ্রাহ্য করেন। ফলে গান্ধীজি খুবই ক্ষুব্ধ হন। তো গান্ধীজির প্রস্তাবিত 11 দফা দাবি ব্রিটিশ সরকার না মানার ফলে 1930 সালের 16ই ফেব্রুয়ারি গুজরাটের সবরমতী আশ্রমে
গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেন। তাহলে বোঝা গেছে যে গান্ধীজি 11 দফা দাবি পেশ করেছিলেন ব্রিটিশ সরকারের কাছে, আর তাছাড়া দেখা গেছে যে ব্রিটিশ সরকার এই দাবিটাকে প্রত্যাখ্যান করেছিল, যার পর গান্ধীজি ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন। এরপর কিন্তু ঠিক 1930 সালের এই যে 16ই ফেব্রুয়ারি সবরমতী আশ্রমে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেন। তো এই যে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ছোট ছোট শর্ট কোশ্চেন আসতে পারে, আমাদের সেই বিষয়গুলির দিকে কিন্তু একদম লক্ষ্য রাখতে হবে। তো কর্মসূচি কি ছিল? আইন অমান্য আন্দোলনের প্রধান কর্মসূচি ছিল লবণ আইন ভঙ্গ করা, তাছাড়া কর প্রদানের আইন ভঙ্গ করা, তাছাড়া সরকারি আইন অমান্য করা, সরকারি দপ্তর বর্জন করা, ব্রিটিশদের তৈরি স্কুল কলেজ বর্জন করা, তাছাড়া শুধু ব্রিটিশদের তৈরি স্কুল কলেজই নয়, ব্রিটিশদের তৈরি সমস্ত জিনিস বর্জন করা। আইন অমান্য আন্দোলন দেখা গেছে যে স্বদেশী আন্দোলন আর বয়কট আন্দোলনের রূপ ধারণ করেছিল। একদিকে স্বদেশী আন্দোলন, আরেকদিকে বয়কট আন্দোলন। বয়কট হচ্ছে গিয়ে বিদেশি যত পণ্য সামগ্রী আছে, বিদেশি স্কুল আছে, সরকারি অফিস আদালত আছে, এগুলিকে ত্যাগ করা, আর স্বদেশে নিজের দেশের যে সকল জিনিস আছে ওগুলোকে গ্রহণ করা। তো দেখা গেছে যে বিভিন্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। তাছাড়া বিভিন্ন কর্মচারীরা কিন্তু সরকারি কর্মচারীরা তারা রিজাইন করেছিলেন তাদের নিজস্ব চাকরি থেকে। সেই বিষয়ে যদি আমরা দেখি, সূচনাটা হয়েছিল আমি তো একটু আগেই বললাম 1930 সালের 12ই মার্চ। গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন প্রস্তাব গৃহীত হওয়ার পর 1930 সালের 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে 78 জন আন্দোলনকারীকে নিয়ে গান্ধীজি 200 মাইল দূরে সমস্ত উপকূলে অবস্থিত ডান্ডি অভিযান করেন। এবার গান্ধীজি 6 এপ্রিল ডান্ডিতে উপস্থিত হয়ে ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করেন। তো অনেকে এটিকে আবার লবণ আন্দোলন হিসাবেও গণ্য করেন। তো লবণ আইন ভঙ্গের মাধ্যমে সর্বপ্রথম গান্ধীজি আইন অমান্য আন্দোলনের সূচনাটা করেন। আইন অমান্য আন্দোলনের বৈশিষ্ট্য কি ছিল? আইন অমান্য আন্দোলনের বৈশিষ্ট্য হলো এই আন্দোলন ব্রিটিশ সরকারের দমন নীতির বিরুদ্ধে আন্দোলন, যেমন লাহোর ষড়যন্ত্র মামলা, লবণ আইন, কর আইন, সাম্প্রদায়িক দাঙ্গা, আরো বিভিন্ন নানা নৃশংস প্রতিবাদের বিরুদ্ধে গান্ধীজির গঠিত আন্দোলন হচ্ছে আইন অমান্য আন্দোলন। একটা আন্দোলনের বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু এই আন্দোলনের রূপ নিয়েছিল। তো গান্ধীজি অহিংসা নীতির মাধ্যমে এই আন্দোলনকে বিস্তার সাধন করেছিলেন। গান্ধীজি সবসময় অহিংসা নীতি গ্রহণ করতেন। তো এই আন্দোলন ছিল সারা দেশব্যাপী একটা গণ আন্দোলন। শুধুমাত্র যে নারী পুরুষ থেকে আরম্ভ করে সমাজের সকল অংশের মানুষ কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। আর এই আন্দোলন কিন্তু টিকে ছিল প্রায় 1933 সাল পর্যন্ত। এই আন্দোলনে নারীরা দলে দলে যোগ দিয়েছিলেন। ব্রিটিশদের দমন নীতির বিরুদ্ধে এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছিল। ব্রিটিশদের একদম নিপীড়নমূলক আইন, রাওলাট আইন, লাহোর ষড়যন্ত্র মামলা, কাকোরি ষড়যন্ত্র মামলা, তারপরে এই যে লবণ আইন, বিভিন্ন প্রতিবাদে কিন্তু মানুষ সোচ্চার হয়ে এই আন্দোলনে দলে দলে যোগ দিয়েছিলেন। এবার বিস্তারটা যদি আমরা দেখি আইন অমান্য আন্দোলনে, গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সূত্রপাত হিসেবে লবণ আইন অমান্যকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। লবণ আইন অমান্য করার পর কিন্তু এই আন্দোলন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এবং কোন কোন জায়গায় ছড়িয়ে পড়ে এই আন্দোলন? কলকাতা, মুম্বাই, চেন্নাই, গুজরাট, উত্তরপ্রদেশ, বাংলা যেটা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ প্রভৃতি বড় বড় শহরে আগুনের মতো এই আন্দোলন ছিটকে পড়ে। তো গুজরাটের ধরসানা ও ওয়াল্ডার অঞ্চলে গান্ধীজি স্বয়ং আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিলে তাকে গ্রেফতার করা হয়। যখন গুজরাটের ধরসানা অঞ্চলে গান্ধীজি নিজে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তাকে কিন্তু ব্রিটিশ পুলিশরা গ্রেফতার করেন। তাছাড়া সরোজিনী নাইডু, মহিলা নেতৃত্ব হিসেবে সরোজিনী নাইডু, আব্বাস সাহেবজিকে এই আন্দোলন পরিচালনার অভিযোগে ব্রিটিশ সরকার গ্রেফতার করেন। আইন অমান্য আন্দোলনে মুসলিম সমাজের মধ্যে মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর আনসারি প্রমুখ জাতীয়তাবাদী নেতা কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুসলিম লীগও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেন। তাছাড়া গান্ধীজির মন্ত্র শিষ্য সীমান্ত গান্ধী,
খান আব্দুল গফর খান এই আন্দোলনে অংশগ্রহণ করেন ও উপজাতিদের সংঘবদ্ধ করে লাল কোর্তা বাহিনী গঠন করেন। লাল কোর্তা বাহিনী কিন্তু খান আব্দুল গফর খান গঠন করেছিলেন এই আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে। কিন্তু এই আন্দোলন ব্যর্থ হয়েছিল। ব্যর্থ হওয়ার তো একটাই কারণ, যিনি এই আন্দোলনের রূপকার মহাত্মা গান্ধী, দেখা গেছে যে উনাকে গুজরাটের বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব দেওয়া শুরু করলে উনাকে গ্রেপ্তার করা হয়তো, যেহেতু যে আন্দোলনের রূপকার, যিনি আন্দোলনের রূপকার উনাকে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করেন। তারপর পরবর্তীকালে আরো বিভিন্ন রাজনৈতিক নেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। তো যারা আন্দোলন পরিচালনা করবে তাদের যদি গ্রেপ্তার করে না হয় তাহলে কিন্তু আন্দোলনটা কিন্তু কিছুটা সীমিত হয়ে পড়ে। দেখা গেছে যে পরবর্তীকালে এই আন্দোলন চালানোর মতো যোগ্য নেতৃত্বের অভাব ছিল, সেই কারণে কিন্তু আন্দোলন কিন্তু সঠিক রূপ নিতে পারেনি। তো আমরা যদি দেখি যে আইন অমান্য আন্দোলনের ব্যর্থতার কারণ, আইন অমান্য আন্দোলনের সূচনা থেকে ব্রিটিশ সরকার দমন নীতির আশ্রয় নেয়। দমন নীতির আশ্রয় নেয় গান্ধীজি সহ প্রায় 80 থেকে 90 হাজার আন্দোলনকারীকে গ্রেফতার করেন। ব্রিটিশ সরকার কংগ্রেসকে বেআইনি বলে ঘোষণা করে। ব্রিটিশ সরকার ভারতীয় জাতীয় কংগ্রেসকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করে। তাছাড়া মহারাষ্ট্র এই আন্দোলন দমন করার জন্য সেনাবাহিনী নামানো হয়। মহারাষ্ট্রের মধ্যে এই আইন অমান্য আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার কি করেন, সেনাবাহিনী নামিয়ে দেন। তা আন্দোলনের প্রচার ও প্রসার দুটাই বন্ধ করতে ব্রিটিশ সরকার 55টি ছাপাখানা এবং 67টি সংবাদপত্র বন্ধ করে দেন। 55 ছাপাখানা, মানে যেখানে পত্রিকা ছাপা হয় ওই ছাপাখানা কিন্তু বন্ধ করে দিয়েছিলেন, প্রেস বন্ধ করে দিয়েছিল। তাছাড়া ব্রিটিশ সরকারের দমন নীতির চাপে আন্দোলনের গতিটা কমে গিয়েছিল। দেখা গিয়েছে যোগ্য নেতৃত্বের অভাব, যোগ্য নেতৃত্ব, দক্ষ নেতৃত্বের অভাবে কিন্তু আন্দোলনটা পিছিয়ে পড়ে। তাছাড়া ব্রিটিশ সরকার ও গান্ধীজির সঙ্গে প্রথম গোলটেবিল বৈঠক ব্যর্থ হয়। ব্রিটিশ সরকারের সঙ্গে গান্ধীজির প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল, ওইটা কিন্তু ব্যর্থ হয়। পরবর্তীকালে 1931 সালে বড়লাট লর্ড আরউইনের মধ্যে গান্ধীজির দীর্ঘ আলোচনা হয়। শেষ পর্যন্ত 1931 সালের 5 মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। 1931 সালের 5 মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। গান্ধী আরউইন চুক্তি কার কার মধ্যে হয়েছিল? মহাত্মা গান্ধী আর বড়লাট লর্ড আরউইনের মধ্যে হয়েছিল। এই চুক্তি অনুসারে গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি হিসাবে যোগদান করেন। তাহলে ব্যর্থতার কারণটা যদি দেখি, এক হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব, 2 নম্বর কারণ হচ্ছে প্রায় 50 থেকে 90 জন নেতৃত্ব দানকারীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তাছাড়া সেনাবাহিনী নামিয়ে দেওয়া হয়েছিল, ছাপাখানা, সংবাদপত্র সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ সরকার দমন নীতি গ্রহণ করেছিলেন এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য। কিন্তু নানা কারণে দ্বিতীয় গোলটেবিল বৈঠকও ব্যর্থ হয়। এবং গান্ধীজি শূন্য হাতে দেশে ফিরে আসেন, পুনরায় আবার আন্দোলন শুরু করেন। কিন্তু ব্রিটিশ সরকারের দমন নীতি আরো বৃদ্ধি পায়, ফলে আন্দোলনের গতি আরো কমে যায়। এর ফলে গান্ধীজি 1934 সালের মে মাসে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নেন ব্যক্তিগতভাবে 1934 সালের মে মাসে। এবার আমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করব আইন অমান্য আন্দোলন থেকে। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, যে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কত সালে? ফার্স্ট অপশন আছে 1920, 1930, 1935, 1942। তো অপশন গুলো যদি দেখি 1920 সালে কিন্তু হয়েছিল অসহযোগ আন্দোলন। 1920 সালে হয়েছিল অসহযোগ আন্দোলন। তো এটা হবে না। 1942 সালে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন। তাহলে 1930 সালে হয়েছিল আইন অমান্য আন্দোলন, 1930 সালে হয়েছিল। In what year did the civil disobedience movement begin? তো 1930 is the correct answer. Question number 2, আইন অমান্য আন্দোলনের সূচনা কোথায় হয়? Where did the civil disobedience movement begin? অপশন এতে রয়েছে ঢাকা, বিতে রয়েছে সবরমতী আশ্রম, সিতে রয়েছে চট্টগ্রাম, ডিতে রয়েছে মুম্বাই।
তো ঢাকাও হবে না, তো চট্টগ্রামও হবে না, বোম্বে হবে না, কারেক্ট আনসার হবে সবরমতী আশ্রম। গুজরাটের সবরমতী আশ্রমের এখানে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে আইন অমান্য আন্দোলনের প্রথম প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। কোশ্চেন নম্বর 3, সত্যাগ্রহ শব্দের প্রবর্তক কে? হু কয়েন্ড দ্য টার্ম সত্যাগ্রহ? অপশন এতে রয়েছে জওহরলাল নেহেরু, বিতে হচ্ছে মতিলাল নেহেরু, সিতে হচ্ছে মহাত্মা গান্ধী, দিতে হচ্ছে সুভাষ চন্দ্র বসু। তো সত্যাগ্রহ যদি আমরা নামটা দেখলেই আমরা বুঝতে পারি যেটা ডিরেক্ট গান্ধীজির সঙ্গে রিলেটেড, মহাত্মা গান্ধী। জওহরলাল নেহেরু হবে না, মতিলাল নেহেরু হবে, সুভাষ চন্দ্র বসু হবে না, কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু জাতীয়তাবাদী নেতা, এরা প্রত্যেকে কিন্তু জাতীয়তাবাদী নেতা। কোশ্চেন নম্বর 4, গান্ধীজির নেতৃত্বে লবণ সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়? হোয়ার ডিড দ্য সল্ট সত্যাগ্রহ লিড বাই গান্ধী টেক প্লেস? অপশন এতে রয়েছে বারদুলি, বিতে রয়েছে ডান্ডি, সিতে রয়েছে আহমেদাবাদ, দিতে রয়েছে চম্পারণ। তাহলে এটা যদি দেখি, বারদুলি এটা একটা সত্যাগ্রহ আন্দোলন, আহমেদাবাদ এটা একটা সত্যাগ্রহ, চম্পারণ এটা একটা সত্যাগ্রহ আন্দোলন। চম্পারণ হচ্ছে বিহারে অবস্থিত, চম্পারণ ছিল গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ আন্দোলনের মধ্যে একটি হচ্ছে চম্পারণ আন্দোলন। কিন্তু এখানে বলছে কোথায় অনুষ্ঠিত, এটা হচ্ছে ডান্ডিতে। কোশ্চেন নম্বর 5, ডান্ডি অভিযান শুরু হয় কত তারিখে? অন হোয়াট ডেট ডিড দ্য ডান্ডি মার্চ স্টার্ট? অপশন এতে রয়েছে 12ই মার্চ 1930, বিতে রয়েছে 15ই আগস্ট 1930, সিতে হচ্ছে 26শে জানুয়ারি 1930, জিতে হচ্ছে 5ই এপ্রিল 1930। তো আমরা যদি ডেট গুলো যদি দেখি, তো এখানে এই যে 15ই আগস্ট 1930 এটাও হবে না, 5ই এপ্রিল এটা হবে না, কিন্তু এই যে 26শে জানুয়ারি 1930 এই ডেটটা একটা তাৎপর্য আছে। প্রাক স্বাধীন ভারতবর্ষে এটা স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো 26শে জানুয়ারি ডেটটাকে। প্রাক স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হতো 1947 পর্যন্ত, কিন্তু 1930-এর 26শে জানুয়ারি থেকে একদম 1947 সালের ভারত স্বাধীন হওয়া না পর্যন্ত কিন্তু এই ডেটটার মধ্যে প্রত্যেক বছর কিন্তু স্বাধীনতা দিবস পালন করা হতো। আর ডান্ডি অভিযান শুরু হয়েছিল 12ই মার্চ 1930, এটা হচ্ছে কারেক্ট আনসার, 12 মার্চ 1930। কোশ্চেন নাম্বার 6, ডান্ডি অভিযান শেষ হয়েছিল কোথায়? হোয়ার ডিড দ্য ডান্ডি মার্চ এন্ড? অপশন এতে রয়েছে নাগপুর, বিতে রয়েছে ডান্ডি, সিতে রয়েছে দিল্লি, দিতে রয়েছে বোম্বে। কোথায় শেষ হয়েছিল? গান্ধীজির এই আন্দোলন শেষ হয়েছিল নাগপুরেও হয়নি, দিল্লিতেও না, বোম্বেতেও না, ডান্ডিতেই শেষ হয়েছিল। কোশ্চেন নম্বর 7, লবণায়ন ভঙ্গের মাধ্যমে আন্দোলনের প্রতীক কি ছিল? হোয়াট সিম্বলাইজড দ্য মুভমেন্ট বাই ব্রেকিং দ্য সল্ট ল? অপশন এতে রয়েছে বিদেশি কাপড় পোড়ানো, বিতে রয়েছে কর না দেওয়া, সিতে রয়েছে লবণ তৈরি, দিতে রয়েছে ব্রিটিশ পতাকা নামানো। যে বিদেশি কাপড় পোড়ানো এটা কিন্তু হচ্ছে বয়কট আন্দোলন, এটা হচ্ছে বয়কট আন্দোলনের সঙ্গে যুক্ত, বয়কট আন্দোলনের সঙ্গে যুক্ত। কর না দেওয়া এটাও কিন্তু আইন অমান্য আন্দোলনের একটা কারণ আমরা ধরতে পারি। কিন্তু এখানে বলছে প্রতীকটা কি ছিল, তো প্রতীকটা ছিল যে লবণ তৈরি করা। কোশ্চেন নাম্বার 7 এর কারেক্ট আনসার হবে লবণ তৈরি করা, মেকিং সল্ট। কোশ্চেন নম্বর 8, লবণ সত্যাগ্রহে গান্ধীজির সাথে কতজন সহচর ছিলেন? হাউ মেনি companions accompanied Gandhi during the salt march? অপশন এতে রয়েছে 50, বিতে 78, সিতে 80, জিতে আছে 90। তো সত্যাগ্রহে কিন্তু 78 জন অনুগামী ছিল, গান্ধীজির সঙ্গে 78 জন সহচর কিন্তু ছিল। কোশ্চেন নম্বর 9, লবণ সত্যাগ্রহের অপর নাম কি? হোয়াট ইজ অ্যানাদার নেম ফর দ্য সল্ট সত্যাগ্রহ? অপশন এতে রয়েছে নন কোঅপারেশন মুভমেন্ট, বিতে রয়েছে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, সিতে রয়েছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, জিতে রয়েছে খিলাফত মুভমেন্ট। তো আমরা যদি দেখি অসহযোগ আন্দোলন এটা হয়েছিল 1920-তে, 1920-তে আইন অমান্য 1930, 1930-তে ভারত ছাড় হয়েছিল 1942,
খিলাফত হয়েছিল 1919। হয়েছিল, কিন্তু এখানে বলছে লবণ সত্যাগ্রহের অপর নাম কি, তাহলে এটা হবে কি, এটা হবে আইন অমান্য আন্দোলন। আমি প্রত্যেকটা রিয়ার গুলি কিন্তু সাইডে কিন্তু মেনশন করে দিলাম। কোশ্চেন নাম্বার 10, গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু মহাত্মা গান্ধী আর বড়লাট লর্ড আরউইনের মধ্যে। When was গান্ধী আরউইন প্যাক্ট সাইন্ড? অপশন এতে রয়েছে মার্চ 1931, বিতে রয়েছে ডিসেম্বর 1930, সিতে রয়েছে 1932, ডিতে রয়েছে 1933। কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট অ্যান্সারটা হবে মার্চ 1931। গান্ধী আর বড়লাট আরউইনের মধ্যে কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হয়। কোশ্চেন নাম্বার 11, গান্ধী আরউইন চুক্তি অনুযায়ী গান্ধীজি কোন সম্মেলনে অংশগ্রহণ করেন? ইন হুইচ রাউন্ড টেবিল কনফারেন্স ডিড গান্ধী পার্টিসিপেট অ্যাজ পার দ্য গান্ধী আরউইন প্যাক্ট? অপশন এতে রয়েছে প্রথম গোল টেবিল, বিতে রয়েছে দ্বিতীয় গোল টেবিল, সিতে রয়েছে তৃতীয়, ডিতে রয়েছে নেহেরু কমিটি সভা। তো আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের পর হয়েছিল দ্বিতীয় গোল টেবিল বৈঠক। দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল। কোশ্চেন নাম্বার 12, আইন অমান্য আন্দোলনের সময় কোন ব্রিটিশ গভর্নর ছিলেন? আইন অমান্য আন্দোলনের সময় কোন ব্রিটিশ গভর্নর ছিলেন? Who was the British viceroy during the civil disobedience movement? এখানে রয়েছে লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড ইরওয়েন, লর্ড মাউন্টব্যাটেন। তো একটা কথা মনে রাখবে, লর্ড মাউন্টব্যাটেন ছিল একদম শেষ ভাইসরয় বা শেষ গভর্নর। লাস্ট গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, ছিলেন লাস্ট গভর্নর। ঠিক আছে, আর এখানে রয়েছে আইন অমান্য আন্দোলনের সময় কোন ব্রিটিশ গভর্নর ছিল, তো এটা হবে লর্ড আরউইন ছিলেন, লর্ড আরউইন। আর বঙ্গভঙ্গের সময় লর্ড কার্জন কিন্তু ছিল, বঙ্গভঙ্গের সময় কিন্তু ছিল লর্ড কার্জন, বঙ্গভঙ্গ। কোশ্চেন নাম্বার 13, আইন অমান্য আন্দোলনের অন্যতম উদ্দেশ্য কি ছিল? হোয়াট ওয়াজ ওয়ান অফ দ্য মেইন অবজেক্টিভস অফ দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট? অপশন এতে রয়েছে খিলাফতের পুনঃপ্রতিষ্ঠা, অর্থাৎ খলিফাদের পুনরায় নিজের জায়গায় ফিরিয়ে আনা, বিতে হচ্ছে বিদেশি বস্ত্র পোড়ানো, তৃতীয় হচ্ছে পূর্ণ স্বরাজ অর্জন, আর দ্বিতীয় হচ্ছে কর বৃদ্ধি। রেস্টোরেশন অফ খিলাফত, বার্নিং ফরেন ক্লথ, সিতে রয়েছে অ্যাটেইনিং পূর্ণ স্বরাজ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, যেটা রয়েছে জিতে রয়েছে ট্যাক্স ইনক্রিজ। কোশ্চেন নাম্বার 13 এর কারেক্ট অ্যান্সার, প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামের বা প্রত্যেকটা আন্দোলনের একটাই অন্যতম উদ্দেশ্য ছিল, সেটা ছিল পূর্ণ স্বরাজ অর্জন। কোশ্চেন নাম্বার 14, দ্বিতীয় গোল টেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? Where was the second round table conference held? অপশন এতে রয়েছে দিল্লি, বিতে মুম্বাই, সিতে কলকাতা, ডিতে হচ্ছে লন্ডন। তো দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে। কোশ্চেন নাম্বার 15, আইন অমান্য আন্দোলনের সময় গান্ধীজিকে কতবার গ্রেফতার করা হয়েছিল? শুধু গান্ধীজি নয়, গান্ধীজি সহ আরো বিভিন্ন রাজনৈতিক নেতাকে প্রায় 50 থেকে 90 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল। তো ফার্স্ট অফ অল গান্ধীজিকেই গ্রেফতার করা হয়েছিল। হাউ মেনি টাইমস ওয়াজ গান্ধী অ্যারেস্টেড ডিউরিং দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট? অপশন এতে রয়েছে ওয়ান্স, বিতে রয়েছে টুয়াইস, সিতে থ্রাইস, ডিতে রয়েছে 5 টাইমস। তো ওনাকে কয়বার গ্রেফতার করা হয়েছিল? তো ওনাকে মোট 2 বার কিন্তু গ্রেফতার করা হয়েছিল, মোট 2 বার গ্রেফতার করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 16, সর্বপ্রথম কোন শহরে আইন অমান্য আন্দোলনের প্রভাব পড়ে? হুইচ সিটি ওয়াজ ফার্স্ট এফেক্টেড বাই দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট? অপশন এতে রয়েছে বোম্বে, বিতে রয়েছে মাদ্রাজ, সিতে চেন্নাই, ডিতে হচ্ছে হাওড়া। তো এখানে যদি আমরা অপশন গুলো যদি দেখি, তাহলে মাদ্রাজ, চেন্নাই, হাওড়া কোনোটাই হবে না, কারেক্ট আনসার হবে বোম্বে শহরে হয়েছিল। কোশ্চেন নাম্বার 17, আইন অমান্য আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট
মার্টার অফ দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, অপশন এতে রয়েছে লালা লাজপত রায়, বিতে রয়েছে ক্ষুদিরাম বসু, সিতে রয়েছে তিতুমির, ডিতে রয়েছে রমণী রায়। তো লালা লাজপত রায় হবে না, ক্ষুদিরাম বসু হবে না, তিতুমির হবে না। তিতুমির একটা অন্য আন্দোলনের, ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তিতুমির। ওয়াহাবি আন্দোলন, এটা একটা কৃষক আন্দোলন। ওয়াহাবি আন্দোলনের সঙ্গে তিতুমির যুক্ত ছিল। তো এখানে শহীদ হয়েছিলেন রমণী রায়, প্রথম শহীদ হয়েছিলেন রমণী রায়। কোশ্চেন নাম্বার 18, গান্ধীজির ডান্ডি অভিযান কতদিন স্থায়ী ছিল? হাউ লং ডিড গান্ধীজ ডান্ডি মার্চ লাস্ট? অপশন এতে রয়েছে 12 দিন, বিতে 24 দিন, সিতে 30 দিন, দিতে হচ্ছে 45 দিন। কতদিন স্থায়ী ছিল? এটা প্রায় 12 দিন, সরি 12 দিন নয়, 24 দিন স্থায়ী ছিল, 24 দিন স্থায়ী ছিল। কোশ্চেন নাম্বার 19, ভারতের নবনয়ন কে চালু করেন? ইন্ট্রোডিউস দ্য সল্ট ল ইন ইন্ডিয়া? অপশন এতে রয়েছে লর্ড কর্নওয়ালিস, বিতে লর্ড রিপন, সিতে লর্ড কার্জন, দিতে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট। কারেক্ট আনসার হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট। লর্ড কর্নওয়ালিস কিন্তু সূর্যাস্ত আইন, সূর্যাস্ত আইন চালু করেছিল লর্ড কর্নওয়ালিস। আর লর্ড কার্জন তো আবারও বলছি যে বঙ্গভঙ্গের সঙ্গে রিলেটেড হচ্ছে লর্ড কার্জন, এগুলি কিন্তু মনে রাখবে। কোশ্চেন নাম্বার 20, পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়েছিল কবে? When was পূর্ণ স্বরাজ ডিক্লেয়ার্ড? অপশন এতে রয়েছে 26 জানুয়ারি 1930, বিতে হচ্ছে 15 আগস্ট 1947, সিতে 30 জানুয়ারি 1948, ডিতে হচ্ছে 23 মার্চ 1931। তো পূর্ণ স্বরাজ কবে ঘোষণা করা হয়েছিল? তো এটা হচ্ছে 15, এটা তো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স যেটা রয়েছে। তাছাড়া পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল 26 জানুয়ারি 1930 সালে, পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 21, কোন কংগ্রেস সভায় পূর্ণ স্বরাজ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়? মানে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয়? ইন হুইচ কংগ্রেস সেশন ওয়াজ দ্য রিজলিউশন অফ ফর পূর্ণ স্বরাজ অ্যাডপ্টেড? এখানে রয়েছে কলকাতা, লাহোর, বেনারস, মাদ্রাস। তো কারেক্ট আনসার হবে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয়। লাহোর অধিবেশন হচ্ছে 1930। আইন অমান্য আন্দোলন কবে প্রথম স্থগিত করা হয়? When was the civil disobedience movement first suspended? অপশন এতে রয়েছে ডিসেম্বর 1930, বিতে রয়েছে মার্চ 1931, সিতে রয়েছে মে 1932, ডিতে রয়েছে আগস্ট 1935। প্রথম কবে স্থগিত করা হয়? থিওরিটা যেটা দেখলাম, থিওরি অনুসারে কিন্তু এখানে আমরা ডেটটা পেয়েছি মার্চ মাসে, 1931 সালের মার্চ মাসে প্রথম স্থগিত করা হয়, 1931 সালের মার্চ মাসে। পরে এটা গান্ধীজি নিজে 1934 সালে নিজে শেষ করেছিলেন। 23, গান্ধী আরউইন চুক্তি অনুযায়ী কোনটি নয়? কোনটা ঠিক নয় বলছে? হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট এ টার্ম ফর দ্য টার্ম অফ দ্য গান্ধী আরউইন প্যাক্ট? বলছে নট, এই যে নয় কোনটা বলছে? অপশন এতে রয়েছে লবণতরিত অনুমতি, বিতে হচ্ছে রাজনৈতিক বন্দীদের মুক্তি, সিতে হচ্ছে ভারত স্বাধীনতা লাভ করবে, এটা হচ্ছে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার। কোশ্চেন নাম্বার 23, কোনটি নয়? কোনটি নয়? নয় যেটা, এটা হচ্ছে যে এখানে 23 যে কারেক্ট আনসার, এটা হবে ভারত স্বাধীনতা লাভ করবে, আর এটা হচ্ছে কারেক্ট না, আর বাকি এগুলি কিন্তু কারেক্ট। কোশ্চেন নাম্বার 24, দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে গান্ধীজির প্রতিনিধি ছিল কাদের পক্ষে? ইন দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হোম ডিড গান্ধী রিপ্রেজেন্ট? অপশন এতে রয়েছে হিন্দু মহাসভা, বিতে রয়েছে কংগ্রেস, সিতে মুসলিম লীগ, ডিতে হচ্ছে পিজেন্ট অর্গানাইজেশন, কৃষক সংগঠন। কোশ্চেন নাম্বার 24, কাদের পক্ষে ছিল গান্ধীজি? ছিল হিন্দু মহাসভাও না, মুসলিমও না, কৃষক সংগঠন না, ছিলেন কংগ্রেস, জাতীয় কংগ্রেসের পক্ষে ছিলেন গান্ধীজি, কিন্তু এটাও ব্যর্থ হয়েছিল।
কোশ্চেন নাম্বার 25, আইন অমান্য আন্দোলনের সময় কোন নেতা বিদেশি বস্ত্র পোড়াও আন্দোলনে নেতৃত্ব দেন? হু লেড দ্য বার্ন ফরেন ক্লথ মুভমেন্ট ডিউরিং দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, অর্থাৎ বয়কট আন্দোলনের নেতৃত্ব দেন? অপশন এতে রয়েছে সুভাষচন্দ্র বসু, বিতে ভগৎ সিং, সিতে প্যাটেল, দিতে হচ্ছে আবুল কালাম আজাদ, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ। আইন অমান্য আন্দোলনের সময় বিদেশি বস্ত্র পোড়া অর্থাৎ বয়কট আন্দোলনে কিন্তু নেতৃত্ব দেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কোশ্চেন নাম্বার 26, আবুল কালাম আজাদ কোন ধর্মীয় সম্প্রদায় থেকে কংগ্রেসের নেতৃত্ব দেন? ফ্রম হুইচ রিলিজিয়াস কমিউনিটি? ফ্রম হুইচ রিলিজিয়াস কমিউনিটি ডিড আবুল কালাম আজাদ লিড ইন কংগ্রেস? অপশন এতে রয়েছে শিখ, বিতে রয়েছে হিন্দু, সিতে রয়েছে মুসলিম, ডিতে রয়েছে খ্রিস্টান। আবুল কালাম আজাদ ছিল মুসলিম লীগের পক্ষ থেকে। কারেক্ট আনসার হচ্ছে মুসলিম লীগ। কোশ্চেন নাম্বার 27, আইন অমান্য আন্দোলনে কৃষকরা কোন দাবিতে যুক্ত হয়েছিলেন? হোয়াট ওয়াজ দ্য মেইন ডিমান্ড অফ ফার্মার্স হু জয়েন্ট দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট? অপশন এতে রয়েছে সল্ট ল লবণ আইন, বিতে রয়েছে ওয়েভার অফ ল্যান্ড রেভিনিউ জমির খাজনা মুক্ত, সিতে রয়েছে অপোজিশন টু ফরেন গুডস বিদেশি পণ্যের বিরোধিতা অর্থাৎ বয়কট করা, দিতে রয়েছে ধর্মীয় স্বাধীনতা। কোশ্চেন নাম্বার 27, কোন দাবিতে যুক্ত হয়েছিল? সেটা হয়েছিল যে লবণ আইন না, বিদেশি পণ্যের বিরোধিতাও না, ধর্মীয় স্বাধীনতা না, জমির খাজনা থেকে মুক্ত করা, এটার সঙ্গে যুক্ত হয়েছিল বা মুকুব করা। কোশ্চেন নম্বর 28, আইন অমান্য আন্দোলনে মহিলাদের ভূমিকা ছিল। হোয়াট ওয়াজ দ্য রোল অফ উমেন ইন সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট? অপশন এতে রয়েছে নগণ্য, বিতে রয়েছে অপ্রাসঙ্গিক, সিতে রয়েছে গুরুত্বপূর্ণ, জিতে রয়েছে সামান্য। তো আইন অমান্য আন্দোলনে মহিলাদের ভূমিকা কি রকম ছিল? কোশ্চেন নম্বর 28, তো মহিলাদের ভূমিকা ছিল নগণ্য, ছিল না, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নেতৃত্ব দানকারীদের মধ্যে কিন্তু সরোজিনী নাইডুও ছিলেন একজন। 29 রয়েছে আইন অমান্য আন্দোলনে গুজরাট অঞ্চলে নেতৃত্ব দেন কে? হু লেড দ্য মুভমেন্ট ইন গুজরাট ডিউরিং দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট? অপশন এতে রয়েছে বল্লভভাই প্যাটেল, বিতে রয়েছে জওহরলাল নেহেরু, সিতে রয়েছে রাজেন্দ্র প্রসাদ, জিতে রয়েছে CR দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস। তো কারেক্ট আনসার হবে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি লৌহ মানব নামে পরিচিত, নয়াবাদ সিভিল ডিসোবিডিয়েন্স এর অর্থ কি? হোয়াট ইজ মিন্ড বাই নয়াবাদ সিভিল ডিসোবিডিয়েন্স? অপশন এতে রয়েছে খাজনা না দেওয়া, রিফিউজাল টু পে ল্যান্ড ট্যাক্স, বিতে হচ্ছে পেট্রোল ব্যবহার, ইউজ অফ পেট্রোল, সিতে রয়েছে অস্ত্র ধারণ, আর্মড রেসিস্টেন্স, বিতে রয়েছে পর্তুগিজ আইন মানা, ওবেইং পর্তুগিজ ল। এখানে বলছে নয়াবাদ সিভিল ডিসোবিডিয়েন্স এই কথাটির অর্থ কি? কোশ্চেন নাম্বার 30। তো নয়াবাদ সিভিল ডিসোবিডিয়েন্স এটার অর্থ হচ্ছে এটাও হবে না, কারেক্ট আনসার হচ্ছে খাজনা না দেওয়া অর্থাৎ রিফিউজাল টু পে ল্যান্ড ট্যাক্স। কোশ্চেন নাম্বার 31, লবণ অভিযান গান্ধীজির কোন নীতির প্রতীক? দ্য সল্ট মার্চ ওয়াজ এ সিম্বল অফ হুইচ প্রিন্সিপাল? দ্য সল্ট মার্চ ওয়াজ এ সিম্বল অফ হুইচ প্রিন্সিপাল অফ গান্ধী? অপশন এতে রয়েছে অহিংসা, বিতে ধর্ম, সিতে হচ্ছে কর প্রদান, দিতে হচ্ছে বয়কট। কোশ্চেন নাম্বার 31, এটা কিসের প্রতীক? লবণ অভিযান গান্ধীজির কোন নীতির প্রতীক? আর গান্ধীজি সবসময় একটা নীতিরই প্রতীক গ্রহণ করতেন, এটা হচ্ছে অহিংসার নীতি। কোশ্চেন নম্বর 32, কোন শহরে লবণ আইনের বিরোধিতা করে মহিলারা লবণ উৎপাদনে অংশ নেন? ইন হুইচ সিটি ডিড উমেন পার্টিসিপেট ইন সল্ট প্রোডাকশন অ্যাজ এ প্রোটেস্ট? অপশন এতে রয়েছে কলকাতা, বিতে রয়েছে মাদ্রাজ, সিতে রয়েছে দিল্লি, জিতে রয়েছে চট্টগ্রাম। তো কারেক্ট আনসার হচ্ছে মাদ্রাজ। কোশ্চেন নাম্বার 33, দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে মুসলিম লীগের প্রতিনিধিত্ব করেন কে? হু রিপ্রেজেন্টেড দ্য মুসলিম লীগ ইন দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স?
হু রিপ্রেজেন্টেড দ্য মুসলিম লীগ ইন দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স? অপশন এতে রয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ, বিতে রয়েছে লিয়াকত আলী, সিতে রয়েছে সৈয়দ আহমেদ, দিতে রয়েছে খাজা নাজিম উদ্দিন। কোশ্চেন নাম্বার 33, কারেক্ট আনসার হবে মোহাম্মদ আলী জিন্নাহ। আর এই যে সৈয়দ আহমেদ, তিনি ছিলেন আলিগড় আন্দোলনের নেতা, তিনি ছিলেন আলিগড় আন্দোলনের নেতা। কোশ্চেন নাম্বার 34, গান্ধীজিকে পুনরায় গ্রেফতার করা হয় কবে? When was Gandhi re-arrested? অপশন এতে রয়েছে জানুয়ারি 1932, বিতে রয়েছে এপ্রিল 1931, সিতে রয়েছে ডিসেম্বর 1930, ডিতে রয়েছে জুন 1932। কোশ্চেন নাম্বার 34, তো প্রথমবার তো 1931 সালে গ্রেফতার করা হয়েছিল, দ্বিতীয়বার গ্রেফতার করা হয়েছিল জানুয়ারি 1932-তে। কোশ্চেন নাম্বার 35, আইন অমান্য আন্দোলন পুনরায় শুরু হয় কবে? When was civil disobedience movement restarted? তো দ্বিতীয় গোল টেবিল বৈঠকে ব্যর্থতার পর কিন্তু গান্ধীজি পুনরায় আবার আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। এখানে অপশনগুলো যদি আমরা দেখি, জানুয়ারি 1932, ডিসেম্বর 1931, সিতে রয়েছে জুলাই 1932, ডিতে রয়েছে মার্চ 1933। কোশ্চেন নাম্বার 35, তাহলে কারেক্ট আনসার হবে জানুয়ারি 1932। কোশ্চেন নাম্বার 36, চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন কে? হু লেড দ্য চট্টগ্রাম আর্মারি রেড? অপশন এতে রয়েছে নেতাজি, বিতে রয়েছে বিনয় বাদল দীনেশ, সিতে রয়েছে সূর্য সেন, দিতে রয়েছে ভগৎ সিং। তো কারেক্ট আনসারটা হবে সূর্য সেন। এই যে বিনয় বাদল দীনেশ, এরা কিন্তু বিবাদী নামে পরিচিত, বিবাদী নামে এরা পরিচিত, বিনয় বাদল দীনেশ। কোশ্চেন নাম্বার 37, গান্ধী আরউইন চুক্তির বিরোধিতা করেন কোন নেতা? হুইচ লিডার অপোজড দ্য গান্ধী আরউইন প্যাক্ট? অপশন এতে রয়েছে সুভাষচন্দ্র বসু, বিতে রয়েছে জওহরলাল নেহরু, সিতে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, জিতে রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ। বিরোধিতা কে করেন? বিরোধিতা করেছিলেন সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু। কোশ্চেন নাম্বার 38, লবণ আইন কাদের উপর কঠোরভাবে প্রয়োগ হতো? On whom was the salt law strictly imposed? অপশন এতে রয়েছে বিগ বিজনেসম্যান, বিতে রয়েছে গভর্নমেন্ট, বিতে রয়েছে পুয়ার পিপল, বিতে রয়েছে ব্রিটিশ সিটিজেন। তো বড় ব্যবসায়ীদের উপরও না, সরকারের উপরও না, ইংরেজ নাগরিকদের উপরও না, গরিব জনসাধারণের উপর এই আইন কঠোরভাবে প্রয়োগ করা হতো। কোশ্চেন নাম্বার 39, আইন অমান্য আন্দোলন কত সাল পর্যন্ত সক্রিয় ছিল? কোশ্চেন নাম্বার 39, কত সাল পর্যন্ত সক্রিয় ছিল? Until which year did civil disobedience movement remain active? অপশন এতে রয়েছে 1933, বিতে রয়েছে 1935, সিতে রয়েছে 1936, বিতে রয়েছে 1940। তো সক্রিয় ছিল 1933, 1933 সাল পর্যন্ত এটা সক্রিয় ছিল। কোশ্চেন নাম্বার 40, আইন অমান্য আন্দোলনের প্রতীক কি ছিল? কোশ্চেন নাম্বার 40, আইন অমান্য আন্দোলনের প্রতীক কি ছিল? What was the symbol of the civil disobedience movement? অপশন এতে রয়েছে দেশি পোশাক, স্বদেশি ক্লথ, বিতে হচ্ছে চক্র স্পিনিং হুইল, সিতে হচ্ছে লবণ, দিতে হচ্ছে পতাকা। তো কারেক্ট আনসার হচ্ছে লবণ। আর এই যে দেশি পোশাক, এটা কিন্তু স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত, এটা স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত। ওকে, কোশ্চেন নাম্বার 41, চট্টগ্রামের অস্ত্রাগার আক্রমণ সংঘটিত হয়? When did the Chittagong Armory raid take place? অপশন এতে রয়েছে 1928, বিতে হচ্ছে 1930, সিতে রয়েছে 1935, ডিতে রয়েছে 1942। তো সেটা কারেক্ট আনসার হবে। আমরা যদি অপশনগুলো অ্যানালাইজ করি, 1928-এ কি ছিল? 1928-এ কিন্তু সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল।
সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল 1928-এ। ওকে, আর 1940-তে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। ওকে, তো 1935 হবে না, এখানে বলছে আক্রমণ সংগঠিত হয় 1930। কে ছিল? বিপ্লবী সূর্য সেন। বিপ্লবী সূর্য সেন। কোশ্চেন নাম্বার 42, লবণ অভিযান শেষ হয়। হাউ ডিড দ্য সল্ট মার্চ এন্ড? অপশন এতে রয়েছে সমুদ্রে পৌঁছে লবণ তৈরি করে, বি হচ্ছে গ্রেফতারের মাধ্যমে, সি হচ্ছে গোল টেবিল বৈঠকে, ডি হচ্ছে শান্তি চুক্তিতে। কিসের মাধ্যমে লবণ অভিযানটা শেষ হয়? সেটা হবে গ্রেফতারের মাধ্যমেও না, গোল টেবিল বৈঠকেও না, শান্তি চুক্তিতেও না, এটা হচ্ছে সমুদ্র পৌঁছে লবণ তৈরি করার মাধ্যমে, বাই রিচিং দ্য সি এন্ড মেকিং সল্ট। কোশ্চেন নম্বর কোশ্চেন নম্বর 43, আইন অমান্য আন্দোলনের অন্যতম স্লোগান ছিল। হোয়াট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য স্লোগানস অফ দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট? অপশন এতে রয়েছে কর দিও না, বিতে রয়েছে বিদেশি মাল নাও, সিতে হয়েছে অস্ত্র ধরো, দিতে হয়েছে গান্ধী জিন্দাবাদ। কোশ্চেন নাম্বার 43, এটার কারেক্ট আনসার হবে কর দিও না, ডোন্ট পে ট্যাক্স, কর না দিতে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 44, ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম মহিলাদের বৃহৎ অংশগ্রহণ ঘটে। When did women participate in large numbers for the first time in India's freedom struggle? অপশন এতে রয়েছে ডিউরিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট, বিতে রয়েছে ডিউরিং দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, সিতে রয়েছে ডিউরিং দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, বিতে রয়েছে ডিউরিং দ্য সিপাহি মিটিং। আমি আবারও বলে দিচ্ছি, এখানে অসহযোগ আন্দোলন 1920-তে হয়েছিল, 1930-তে আইন অমান্য হয়েছিল, কোয়াইট ইন্ডিয়া হয়েছিল 1942-তে, আর যেটা সিপাহী বিদ্রোহ এটা হচ্ছে আরো প্রিভিয়াসে 1857-এ হয়েছিল। কিন্তু এখানে বলছে মহিলাদের বৃহৎ অংশগ্রহণ ঘটেছিল একমাত্র এই আইন অমান্য আন্দোলনের মধ্যে। কোশ্চেন নম্বর 45, লর্ড আরউইন কোন সময় ভারতের ভাইসরয় ছিলেন? When was লর্ড আরউইন দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া? কোন সময় লর্ড আরউইন ভারতের ভাইসরয় ছিলেন? অপশন এতে রয়েছে 1926 থেকে 1931, বিতে রয়েছে 1919 থেকে 1925, সিতে রয়েছে 1931 থেকে 36, জিতে রয়েছে 1945 থেকে 1947। কোশ্চেন নাম্বার 45, কোন সময়টার মধ্যে বড় লাট ছিলেন লর্ড আরউইন? তো কারেক্ট আনসার হবে এই যে 1926 থেকে 1931 পর্যন্ত। আর এই সময়টার মধ্যে ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন। ওকে, কোশ্চেন নাম্বার 46, চট্টগ্রাম অস্ত্রাগারে অভিযান পরিচালনা সংগঠনটির নাম কি ছিল? What was the name of the organization that led the Chittagong আর্মারি রেড? অপশন এতে হচ্ছে হিন্দু মহাসভা, বিতে হচ্ছে ভারতীয় বিপ্লবী দল, সিতে আজাদ হিন্দ ফৌজ, জিতে হচ্ছে তরুণ দল। তো এটার নাম ছিল ভারতীয় বিপ্লবী দল। ভারতীয় বিপ্লবী দল এটা হচ্ছে নেতাজির সঙ্গে কানেক্টেড, আজাদ হিন্দ ফৌজ হচ্ছে নেতাজির সঙ্গে কানেক্টেড। কোশ্চেন নাম্বার 47, আইন অমান্য আন্দোলনে মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ ছিল। What was the participation of Muslims in the civil disobedience movement? অপশন এতে হচ্ছে ম্যাসিভ, বিতে হচ্ছে লো, সিতে হচ্ছে এক্সক্লুসিভ, জিতে হচ্ছে নান। কোশ্চেন নাম্বার 47, মুসলিম লীগ কিন্তু পরবর্তীকালে এসেছিল, এটা হবে কম।
মুসলিম লীগ তখন এসেছিল যখন দেখা গিয়েছে যে গান্ধীজিকে গ্রেফতার করে দেওয়া হয়েছে, তখন কিন্তু গান্ধীজি সহ আরো প্রথম পর্যায়ের যারা নেত্রী ছিল আইন অমান্য আন্দোলনে তাদের গ্রেফতার করে দেওয়ার পর কিন্তু মুসলিম লীগ কিন্তু এই আন্দোলনে জয়েন করেছিল, সেজন্য ওদের অংশগ্রহণটা ছিল একদমই কম। 48 কোন বছরে কংগ্রেস গান্ধী আরউইন চুক্তি গৃহীত হয়? ইন হুইচ ইয়ার কংগ্রেস সেশন ওয়াজ দ্য গান্ধী আরউইন প্যাক্ট অ্যাপ্রুভড? অপশন এতে রয়েছে 1930, বিতে 31, সিতে 1932, ডিতে রয়েছে 1935। তো কারেক্ট আনসারটা যদি আমরা দেখি তো এটা হবে 1931, 1931, 1931। আর এই যে 1932 এটা কিন্তু সেকেন্ড রাউন্ড টেবিল, সেকেন্ড রাউন্ড টেবিল হয়েছিল 1932-তে। সেকেন্ড রাউন্ড টেবিল অর্থাৎ দ্বিতীয় গোল টেবিল বৈঠক কিন্তু 1932-তে হয়েছিল। আইন অমান্য আন্দোলন ছিল কি ধরনের আন্দোলন? What kind of movement was the civil disobedience movement? What kind of movement was the civil disobedience movement? অপশন এ হচ্ছে ভায়োলেন্ট, বিতে হচ্ছে নন ভায়োলেন্ট, সিতে হচ্ছে আর্মড, ডিতে হচ্ছে পলিটিক্যাল রিভেলিয়ন অর্থাৎ রাজনৈতিক বিদ্রোহ। তো এটা ছিল গান্ধীজির আন্দোলন বলতে হচ্ছে কি, সরি সহিংস হবে না, গান্ধীজির আন্দোলন বলতে বোঝা যায় যে অহিংস, অহিংস ইজ দ্য কারেক্ট। কোশ্চেন নাম্বার 50, আইন অমান্য আন্দোলনের মধ্য দিয়ে কিসের সূচনা ঘটেছিল? হোয়াট ডিড দ্য সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট মার্ক দ্য বিগিনিং অফ? অপশন এ হচ্ছে গণ অভ্যুত্থান, বিতে হচ্ছে স্বৈরাচার, সিতে হচ্ছে ব্রিটিশের শক্তি, জিতে হচ্ছে পরাধীনতার চুক্তি। কি তৈরি হয়েছিল? তো স্বৈরাচারও তৈরি হয়নি, ব্রিটিশদের শক্তিও নয়, পরাধীনতা চুক্তি, একটা গণ অভ্যুত্থান অর্থাৎ সকলে মিলে এই আন্দোলনটাকে একটা সমাজের সকল অংশের নরনারী থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে মধ্যবিত্ত থেকে একদম সমাজের সকল অংশের মানুষ কিন্তু দলে দলে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন, তার জন্য এটাকে গণ অভ্যুত্থান বলা হচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা, পাশাপাশি 50 MCQ কোশ্চেন আইন অমান্য আন্দোলন সম্পর্কিত। তো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে। তো এভরি মানডে কিন্তু ঠিক দুপুর 2টায় আমি থাকছি তোমাদের সঙ্গে ইতিহাস ক্লাস নিয়ে, আর শুক্রবার থাকছে ঠিক দুপুর 2টায় জিওগ্রাফি ক্লাস নিয়ে। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম, সবাই ভালো থাকবে, ধন্যবাদ। ক্লাসে রেকর্ডিং দিচ্ছে না।